হামলা চালিয়ে এনসিপিকে দমানো যাবে না, মুজিববাদের বিরুদ্ধে লড়াই চলবে, মুন্সিগঞ্জের পথসভায় বললেন নাহিদ। নারায়ণগঞ্জের পথে জুলাই পদযাত্রা। জাতীয় নাগরিক পার্টির যে অস্তিত্ব, জাতীয় নাগরিক পার্টি মুন্সিগঞ্জের জনগণের অধিকার রক্ষায় প্রস্তুত। গোপালগঞ্জের সহিংসতায় আহত আরও একজনের মৃত্যু, ৭৫ জনের বিরুদ্ধে মামলা, অজ্ঞাত আসামি ৪ শতাধিক। ৩ ঘণ্টা শিথিলের পর আবারও কারফিউ শুরু। তারেক রহমানকে নিয়ে কুৎসা রাজনীতির নয়, স্বৈরাচারের ভাষা, মন্তব্য ডাক্তার জাহিদের। গোপালগঞ্জের ঘটনা প্রমাণ করে দেশে এখনও স্বৈরাচার সক্রিয়। সারাটি জীবন উনি উৎসর্গ করেছেন দেশের জন্য, তাকে নিয়েও ব্যঙ্গ করতে অনেকেই কুণ্ঠাবোধ করলেন না। রাজনীতি করেন, রাজনীতির শিষ্টাচার ভুলে গেলেন। মিয়ানমারের ফিরতে ঐক্যবদ্ধ হচ্ছে রোহিঙ্গা সংগঠনগুলো, সক্রিয় নতুন জোট 4 ব্রাদার্স অ্যালায়েন্স। বাংলাদেশের মাটিতে সশস্ত্র তৎপরতার প্রশ্রয় নেই, বার্তা পুলিশের। এখানে আশ্রয় নিয়ে ওরা কোনোভাবে ওরা সন্ত্রাসী তৎপরতায় জড়িত হোক, অস্ত্র নিয়ে ওরা সন্ত্রাসী কাজকর্ম করুক, এটা আমরা কোনোভাবে আমরা এলাও করবো না। আমরা রাজধানীর আদাবরের সালিশের মধ্যেই গুলি ছুড়ে হত্যা করা হয় গাড়ি চালক ইব্রাহিমকে। প্রকাশ্যে গোলাগুলি আর প্রাণহানির ঘটনায় আতঙ্ক। ওই ব্যবসায়ী নয়, ব্যবসায়ী তো আর একটা লেস, ওই অরিজিনাল হয় সন্ত্রাস। ভোট প্ল্যান করা না থাকলে এই সাধারণ জিনিসের ভিতরে অত অস্ত্র নিয়ে আসবে না। গাজার ক্যাথলিক চার্চে ইসরায়েলি হামলা, যুক্তরাষ্ট্র সহ বিশ্বজুড়ে নিন্দা। উপত্যকায় চালানো আগ্রাসনে আরও ৯৪ ফিলিস্তিনি নিহত। আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে, আপনাদের সাথে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। হামলা চালিয়ে এনসিপিকে দমন করা যাবে না, মুজিববাদের বিরুদ্ধে লড়াই চলবে, মুন্সিগঞ্জের পথসভায় বললেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির ১৮তম দিনে মুন্সিগঞ্জ শহরে কৃষি ব্যাংকের সামনে পথসভায় অংশ নেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। সেখানে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, গোপালগঞ্জ সন্ত্রাসীদের আস্তানায় পরিণত হয়েছে। শুধু গোপালগঞ্জই নয়, দেশের যেখানে যেখানে ফ্যাসিবাদ থাকবে ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করা হবে। এরপর শহরের কেন্দ্রীয় জামে মসজিদে নামাজ আদায় করেন জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা। বিকেলে নারায়ণগঞ্জে বিভিন্ন কর্মসূচি রয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির। গোপালগঞ্জে হামলা চালানো হয়েছে, বাংলাদেশের আরো 10টা জায়গায় হামলা চালানো হবে। আমাদেরকে দমন করা যাবে না। মুজিববাদের বিরুদ্ধে যে লড়াই, যে যুদ্ধ আমরা ঘোষণা করেছি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের যে লড়াই আমরা শুরু করেছি, এই লড়াই সমাপ্ত না করে আমরা শেষ থামবো না। দর্শক, এনসিপির পথসভার বিষয়ে বিস্তারিত জানতে চাই। মুন্সিগঞ্জে যাব, আমার সহকর্মী আরাফাত রায়হান সাকিব সেখানে রয়েছেন। সাকিব, এনসিপির জুলাই পদযাত্রা এখন কোথায় রয়েছে, নেতারা কিছু বললেন কি না জানাবেন। ঈশ্বর, দেখুন, আসলে পদযাত্রায় যারা উপস্থিত হয়েছিলেন তারা এখনও মুন্সিগঞ্জেই অবস্থান করছেন। এর মধ্যে যারা পুরুষ সদস্যরা ছিলেন তারা কিন্তু জুম্মার নামাজ আদায় করার জন্য মসজিদে গিয়েছিলেন এবং একই সাথে আমরা নারী নেত্রীদের দেখছি, নারী নেতাকর্মীদের, তারা কিন্তু এই আশেপাশেই রয়েছেন। অর্থাৎ কিছুক্ষণ আগে যে এনসিপির যে পথসভা, মুন্সিগঞ্জের পথসভা শেষ হয়, এরপরে কিন্তু আসলে যারা নেতাকর্মী ছিলেন তাদের মধ্যে কিন্তু আসলে এই দেখা যাচ্ছে যে এই যারা ছিলেন এর মধ্যে আসলে নাহিদ, হাসনাত, আবদুল্লাহ সহ যারা রয়েছেন তারা কিন্তু মুন্সিগঞ্জের কেন্দ্রীয় জামে মসজিদে গিয়ে নামাজ আদায় করছিলেন। এবং আমরা এখনো দেখছি যে সামান্তা সহ অন্যান্য যে নারী তারা কিন্তু পথসভার স্থলে আসলে বসেছেন, স্থানীয় নেতাকর্মীদের সাথে বিচ্ছিন্নভাবে আলোচনা আলোচনা করছেন। আরেকটি বিষয় হচ্ছে যে তারা আমাদেরকে যেটি জানিয়েছেন, তারা এরপর তাদের গন্তব্য আসলে নারায়ণগঞ্জে, এবং নারায়ণগঞ্জেও কিন্তু একটি পদযাত্রা এবং নামাজ শেষ হলে তারা বেরিয়ে এসে কিন্তু
তার উদ্দেশ্যে রওনা দেবে। এর আগে যে পথসভার বক্তব্যের বিষয়ে যদি আমি বলি, কিন্তু পথসভায় কিন্তু বিস্তারিত আলোচনা করেছেন। যে তিনজন নেতার নাম বলেছিলাম তারা তিনজনে বলেছিলেন। এর মধ্যে নাহিদ ইসলাম কিন্তু মুন্সিগঞ্জের বিভিন্ন উন্নয়নের কথা বলেছেন এবং একই সাথে বলেছেন মুজিববাদের বিরুদ্ধে তাদের লড়াই কিন্তু চলবে এবং যে লড়াই শুরু হয়েছিল একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে সেই লড়াই চলবে। হাসনাত আবদুল্লাহ আপনি যে সংবাদটি করেছেন এর পাশাপাশিও বলেছেন যে নেতার পাশাপাশি আসলে নীতিগত যে পরিবর্তন সেই পরিবর্তনও কিন্তু প্রয়োজন রয়েছে এবং পরিবর্তনের জন্যই কিন্তু তারা তাদের সংস্কারের দাবি নিয়ে আসলে দেশের পথে পথে ঘুরছেন। তো এই ছিল এখনকার মতো আমার কাছে সর্বশেষ। সাকিব, ধন্যবাদ আপনাকে। নারায়ণগঞ্জে দুর্বৃত্তদের আগুনে পুড়েছে জাতীয় নাগরিক পার্টির আগমন ঘিরে নির্মিত তোরণ। বৃহস্পতিবার দিবাগত রাতে শহরের কলেজ রোডে হয় এই ঘটনা। এনসিপির জেলা নেতাকর্মীদের দাবি, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা তোরণে আগুন দিয়েছে। এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য আহমেদুর রহমান তনু বলেন, অগ্নিকাণ্ডের সময় নাইট গার্ড এসে বাধা দিলে পালিয়ে যায় সন্ত্রাসীরা। নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছে, কারা আগুন দিয়েছে তাদের শনাক্ত করা যায়নি। সেদিন বাংলাদেশটা যেন মৃত্যুপুরীতে পরিণত হয়েছিল। সারা দেশে নির্বিচারে পুলিশ গুলি করছিল আন্দোলনকারীদের বুকে পিঠে। কোটা সংস্কারের দাবিতে ছাত্র ঐক্য বিনষ্ট করতেই নির্বিচারে মানুষ মারার পরিকল্পনা করে ক্ষমতাসীন শেখ হাসিনা। উত্তরায় আন্দোলনে অংশ নিয়ে পানি খাওয়ানো মুগ্ধ ধানমন্ডির 27-এর ফারহান ফাইয়াজ ও ঢাকা টাইমসের সাংবাদিক মেহেদী হাসান সহ 19 জন পুলিশের গুলিতে নিহত হয় এদিন। শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন বাস্তবায়নে ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়। সরকার আলোচনা চাইলেও শিক্ষার্থীরা সাফ জানিয়ে দেয়, শহীদের রক্তের ওপর কোনো সংলাপ নয়। 24-এর 18 জুলাইয়ের কথা জানব আহমেদ রেজার প্রতিবেদনে। সারা দেশে প্রাণ গেছে 19 জনের। আমি এই মুহূর্তে রয়েছি উত্তরার জসিমউদ্দিন এলাকায়। জুলাইয়ের 18 তারিখে ঠিক এই এলাকায় পুলিশের সাথে শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ হয়। 24-এর জুলাই 18 রাজধানীর উত্তরা এলাকা কমপ্লিট শাটডাউন সফল করতে বেলা 11টা থেকেই এই এলাকা অবরুদ্ধ করে ছাত্র জনতা। ধাওয়া পাল্টা ধাওয়া আর টানা কয়েক ঘন্টা সংঘর্ষ চলে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। বিপরীতে শিক্ষার্থীরা ছোড়ে ইট পাটকেল। এ সময় পুলিশের গাড়ি আন্দোলনকারীদের চাপা দেওয়ার ছবিও পাওয়া যায় যমুনার ক্যামেরায়। অনেক শিক্ষার্থীরা এখানে এসেছেন যারা আহত অবস্থায় রয়েছেন, সেটি আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে আপনারা। পুলিশের সেই বর্বরোচিত অ্যাকশনে বেশ কয়েকজন হতাহত হয়, যাদের উত্তরা আধুনিক মেডিকেল ও কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। যমুনা টেলিভিশন শিক্ষার্থীদের সেই হতাহতের সংবাদও প্রচার করে। সারাদিনের সংঘর্ষে ওই দিন সন্ধ্যা নাগাদ শুধুমাত্র উত্তরাতেই 8 জন মৃত্যুর সংবাদ মিলে, যার মধ্যে একজন মীর মুগ্ধ। মহাখালীতে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘাত, সহিংসতা হয় আন্দোলনকারীদের। এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও বনানী সেতু ভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। মিরপুরেও শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। ক্ষুব্ধ শিক্ষার্থীরা মিরপুর 10 নম্বর গোল চত্বরের পুলিশ বক্সে আগুন দেয়। গোল চত্বরের নিচে বাসে দেয়া আগুনের ধোঁয়া ওঠে মেট্রো রেলে। পরে 4টি স্টেশন বন্ধ হয়ে যায়। ধানমন্ডিতেও পুলিশ ও আওয়ামী লীগের সাথে সংঘর্ষ হয় ছাত্র জনতার। এদিন 27 নম্বরে পুলিশের গুলিতে মারা যায় রেসিডেন্সিয়ালের শিক্ষার্থী ফারহান ফাইয়াজ। প্রগতি সরণি এলাকায় সড়ক অবরোধ করেছে বেসরকারি 4 বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সড়কে অবস্থান নিয়ে কোটা বিরোধী স্লোগান দিতে থাকে তারা। ব্রাক বিশ্ববিদ্যালয়েও পুলিশ নির্বিচারে গুলি চালায়। সহিংসতায় নিহত হয় কয়েকজন। শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তুললে র্যাবের হেলিকপ্টারে পালাতে দেখা যায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। হেলিকপ্টার থেকে শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছোড়াও হয় এদিন। রাতভর চলা সংঘর্ষের পর ভোর থেকে রাজধানীর যাত্রাবাড়ি ও শনির আখড়ায় ছিল থমথমে অবরাও হয় এদিন।
রাতভর চলা সংঘর্ষের পর ভোর থেকে রাজধানীর যাত্রাবাড়ি ও শনির আখড়ায় ছিল থমথমে অবস্থা। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা সহ সারা দেশে 229 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। এদিন বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া যায় এই এলাকা থেকে। বাংলাদেশ টেলিভিশনের প্রধান কার্যালয়ে হামলা চালায় আন্দোলনরত শিক্ষার্থীরা। করা হয় ভাঙচুর ও অগ্নিসংযোগ। এদিন কোটা সংস্কারে নীতিগতভাবে একমত হয় সরকার। তবে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সাফ জানিয়ে দেন, গুলি আর আলোচনা একই সঙ্গে চলতে পারে না। তখন আসলে কোনো আলোচনার কোনো পরিস্থিতি থাকেনি। তখন আমরা সিদ্ধান্ত দিই যে না, আমরা কোনো ধরনের আলোচনা আমরা করব না, কোনো ধরনের আলোচনায় আমরা বসবো না। বিএনপি ও আওয়ামী লীগ থেকে পাল্টাপাল্টি মন্তব্য চলতে থাকে যথারীতি। এদিকে শঙ্কায় নিজ নাগরিকদের চলাচলে সতর্কতা জারি করে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। ঢাকার বাইরে সারা দেশে এদিন আন্দোলন ছড়িয়ে পড়ে বারুদের মতো। প্রতিবাদ, ঘৃণা আর ক্ষোভে ফুঁসে ওঠে দেশবাসী। নরসিংদী, চট্টগ্রাম, সাভার, মাদারীপুর, রংপুর ও সিলেটে 8 জন নিহত হয়। গণমাধ্যমের তথ্য অনুযায়ী এদিন সারা দেশে প্রাণ যায় 19 জনের। এর মধ্যে রাজধানীতে 12 জনের মৃত্যু নিশ্চিত করে হাসপাতালগুলো। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। গোপালগঞ্জে এনসিপির পথসভাকে কেন্দ্র করে বুধবার সংঘর্ষের ঘটনায় আহত একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে নিহত সংখ্যা বেড়ে দাঁড়ালো 5 জনে। ওই দিনের সহিংসতায় পুলিশি কাজে বাধা এবং হামলার অভিযোগে সন্ত্রাস বিরোধী আইনে গোপালগঞ্জ সদর থানায় মামলা দিয়েছে পুলিশ। 75 জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত 400 জনকে আসামি করে হয়েছে এই মামলা। এখনও বিদ্যমান আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান। সহিংসতার ঘটনায় আরও 20 জনকে আটক করা হয়েছে। এই নিয়ে আটকের সংখ্যা দাঁড়ালো 45 জনে। দিবাগত রাত 1:45টার দিকে ঢাকা মেডিকেলে মৃত্যু হয় গুলিবিদ্ধ অটোরিকশা চালক রমজান মুন্সির। এদিকে গোপালগঞ্জের পরিস্থিতি এখনও থমথমে। বেলা 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত শিথিল ছিল কারফিউ। এ সময় জরুরি কাজ এবং বাজার সদাই সারেন এলাকাবাসী। এখনও পুনর্বহাল হয়েছে কারফিউ, যা থাকবে সন্ধ্যা 6টা পর্যন্ত। বুধবার গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে হামলা চালানো হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষ হয় আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের। প্রত্যেকটা এলাকায় আমরা চিরুনি অভিযান চালাচ্ছি, বিশেষ করে শহর কেন্দ্রিক আমার যে ইস্যু। তো এখনো এটা তো মামলা তো হয়েছে, মামলা নিয়মিত মামলা রুজু হয়েছে। এই যে ওষুধের দোকান খোলা আছে, খাবারের দোকান খোলা আছে, আমরা তো কোনো নিরীহ মানুষকে অ্যারেস্ট করছি না। দর্শক, গোপালগঞ্জের পরিস্থিতি, আজকের পরিস্থিতি জানার চেষ্টা করব আমার সহকর্মী আরিফুর রহমান সবুজের কাছ থেকে। সবুজ, আজ তো ছুটির দিন, প্রশাসনের তরফ থেকে কোনো আশঙ্কা কি রয়েছে কিনা, কোনো রকম সম্ভাবনা রয়েছে কিনা কোনো সংঘাতের, এবং কারফিউ এখনো পুনর্বহাল হলো, আবার এখন শহরের সার্বিক চিত্র কেমন দেখছেন আপনি? ইশরাত, 3 ঘন্টা শিথিলতার পর আবারও কারফিউ শুরু হয়েছে এবং এই 3 ঘন্টা গোপালগঞ্জের মানুষের জন্য স্বস্তিদায়ক ছিল, কারণ গত 3 দিন ধরে মানুষজন ঘর থেকে একেবারে বের হতে পারেননি। এই কারফিউ শিথিলের সময়টাতে কিছুটা বের হয়েছেন এবং প্রয়োজনীয় যে কাজ সেই কাজ সেরেছেন। জুম্মার নামাজ শেষে মানুষজন ঘরে ফিরছেন। এখন এরপরে মূলত আবারও পুরো রাস্তাঘাটে মানুষজনের যে আনাগোনা সেটি কমেছে এবং গত 3 দিন ধরে যে একটা বদ্ধ পরিবেশ ছিল, আতঙ্কিত একটা অবস্থা ছিল, সেই জায়গাটি থেকে কিছুটা অবস্থার উত্তরণ ঘটেছে। মানুষজনের মধ্যে স্বাভাবিকতা ফিরে এসছে, আতঙ্ক কিছুটা কমেছে এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমাদের কাছে মনে হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীও যেহেতু তৎপর রয়েছে, ঘটনার পর থেকে চিরুনি অভিযান চলছে এবং রাত ভরেই সেই অভিযান চলছে। টহল বাড়ানো হয়েছে, গুরুত্বপূর্ণ বা স্পর্শকাতর যেই স্পটগুলো রয়েছে সেই স্পটগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সার্বিক অবস্থা বিবেচনায় বলা যায় যে পুনরায় যে সহিংসতার ঘটনা সেটির সম্ভাবনা একেবারেই কম। তবে আবারও যে কোনো অস্থিতিশীল অবস্থা তৈরি হবে না সেটিও শঙ্কাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না, কারণ পুলিশের পক্ষ থেকে বা প্রশাসনের পক্ষ থেকে কালকে যে ব্রিফটি করা হয়েছিল সেই ব্রিফে কিন্তু বলা হয়েছিল যে সহিংসতার যে ঘটনাটি ঘটেছিল সেই সহিংসতা ঘটনায় বহিরাগতদের আনাগোনা ছিল এবং যে বহিরাগতরা এখন পর্যন্ত গোপালগঞ্জে অবস্থান করছে এরকমটি এই ঢাকার যে বিভাগীয় কমিশনার তিনি জানিয়েছিলেন। সেই কারণে কারফিউটি আসলে বাড়ানো হয়েছিল গতকালকের পর থেকে এবং আজকে তারা যেটি বলছে যে এই যারা বহিরাগত তাদেরকে চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে, ততক্ষণ পর্যন্ত
সব কিছু মিলিয়ে কিছুটা অবস্থার উন্নতি হয়েছে, তবে সম্ভাবনা আবারও সহিংসতার যে সম্ভাবনা সেটি একেবারেই উড়িয়ে দেওয়া যায় না। সবুজ, ধন্যবাদ আপনাকে। এনসিপির কর্মসূচির অন্তত 4 দিন আগে থেকে গোপালগঞ্জ জুড়ে ছিল চাপা উত্তেজনা। আশপাশের বিভিন্ন জেলা এবং উপজেলা থেকে জড়ো করা হয়েছিল বহিরাগতদের। কর্মসূচির দিন গোপালগঞ্জের 5 উপজেলার অন্তত 14টি স্পট ছিল মূল টার্গেট। শান্তিপূর্ণভাবে সমাবেশ শেষ করার পর এই মঞ্চটি থেকে নেমে এনসিপি নেতারা যখন বের হন, তার কিছুক্ষণের মধ্যেই গোপালগঞ্জের লতিফপুর ইউনিয়নের উত্তর পূর্ব এই কোণাটি থেকে অতর্কিতভাবে হামলা চালানো হয় এনসিপি নেতাকর্মীদের উপর। এরপরেই মূলত গোপালগঞ্জের শহরের আশেপাশের যে গলিগুলো রয়েছে সেই গলিগুলো থেকে বের হয়ে আসেন আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগ নেতাকর্মীরা। আটকে পড়েন এনসিপি নেতারা। তারা বলছেন এই হামলাটি ছিল পুরোটাই পূর্ব পরিকল্পিত। এনসিপির গাড়িবহর যখন পিছু হটে পুলিশ সুপারের কার্যালয়ে, তখন অদূরেই কোটপাড়া মসজিদ মাইকে ঘোষণা দিয়ে জড়ো করা হচ্ছিল হামলাকারীদের। মুহূর্তেই শহরের চারপাশের প্রবেশপথ এবং বাইরের অন্তত 8টি স্পট এবং অলিগলিতে জড়ো হয় হাজারো মানুষ। ইটপাটকেল ছুটতে থাকে তারা। স্থানীয়রা বলছেন, বুধবারের হামলায় যারা সামনের সারিতে ছিল তাদের কাউকে কখনোই এলাকায় এর আগে দেখা যায়নি। গোপালগঞ্জের লোকের ফেস তো কম বেশি চিনি ছেলে পেলেদের, কিন্তু যে মানুষ আসছে এখানে এই ক্যামেরায় দেখলাম, তাতে বাইরের লোক ছিল প্রচুর। তাতে আমার ধারণা তাদের দলীয় কর্মী যারা বাইরের অন্যান্য জেলার, তারাও এখানে আসছে জিনিসটাকে সামলানোর জন্য। এনসিপির কর্মসূচি ঘিরে এমন অপ্রীতিকর কিছু ঘটতে পারে এমন আলোচনা ছিল আগের 4 দিন ধরে, যদিও স্থানীয় অনেকে ওই দিনের ঘটনার জন্য দায়ী করেছেন এনসিপি নেতাদের। যখন দেখে যে এলাকার মানুষ মরতেছে, তখন কিন্তু দেখবেন কি যে একটা ঘটনা যখন ঘটে যায়, তখন চিন্তা করে না যে কি উদ্দেশ্যে ঘটনা ঘটছে, তখন ভাবে যে আমার এলাকার ছেলে মারা যাচ্ছে বা ঘটনা ঘটলো, তখন সেই উদ্দেশ্যে কিন্তু আসে। যখন মাইকি ঘোষণা দিয়েছে তখন তো জানবে না যে কি ঘটনার আসলে উদ্দেশ্য ঘটছে। অবশ্যই উস্কানির কারণে এটা হয়েছে, কারণ সারা বাংলাদেশে যারা করে আসতেছে না পদযাত্রা, কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটছে, তারা কখনো বলছে যে আমরা মার্চ টু ঝিনাইদহ গেলাম, মার্চ টু খুলনাতে যাচ্ছি, এরকম বলছে। তারা পদযাত্রা করছে, তাদের ভবিষ্যৎ উদ্দেশ্য কি? তারা হচ্ছে জনপ্রতিনিধি হবে, মানুষের ভোট আদায় করবে। গোপালগঞ্জে কালকে তাদের একটা ভোট অর্জন হয়েছে। এর মধ্যে এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। প্রশাসন বলছে, হামলায় যারা অংশ নিয়েছিল অধিকাংশের বয়স ছিল 20 থেকে 22 বছর। জড়ো করা হয়েছিল বহিরাগতদের। কিছু দুষ্কৃতিকারী আমাদের কাছে ইনফরমেশন এরকম যে বাহির থেকেও এই গোপালগঞ্জে এসেছিলেন। তারা এখনও গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় অবস্থান করছেন মর্মে আমাদের যে গোয়েন্দা তথ্য সেটি আছে। তো আমরা সেটি তাদেরকে আইডেন্টিফাই করার চেষ্টা করছি। স্থানীয়রা বলছেন, রাজনৈতিক বিভিন্ন কর্মসূচি ঘিরে উত্তাপ ছড়ালেও এর আগে এমন সহিংস ঘটনা দেখেনি গোপালগঞ্জের মানুষ। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, গোপালগঞ্জ। তারেক রহমানকে নিয়ে কুৎসা করা হয়েছে, জিয়াউর রহমানকে নিয়েও ব্যঙ্গ করা হয়েছে। এটি রাজনীতির ভাষা নয়, বরং স্বৈরাচারের ভাষা। সকালে প্রেস ক্লাবে এক প্রতিবাদ সভায় এই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজএডএম জাহিদ হোসেন। তিনি বলেন, গোপালগঞ্জের ঘটনা প্রমাণ করে দেশে এখনও স্বৈরাচার সক্রিয় অবস্থায়। এই হামলার ঘটনায় নিন্দা প্রকাশ করে বিএনপি। তিনি বলেন, ষড়যন্ত্রের মাধ্যমে চোরাই পথে কেউ কেউ আগামীতে ক্ষমতায় আসার চেষ্টা করছে, কিন্তু জনগণ তা মেনে নেবে না। দেশের মানুষের মধ্যে আইন নিজের হাতে তুলে নেয়ার প্রবণতা বাড়ছে বলেও মন্তব্য করেন বিএনপির নেতা ডক্টর জাহিদ। মিটফোর্ড হত্যাকাণ্ড নিয়ে তিনি বলেন, এই ঘটনায় দলীয় ট্যাগ দেয়া যাবে না। অন্যায় যারা করবে তাদের আইনের আওতায় আনার সরকারের দায়িত্ব। সারাটি জীবন উনি উৎসর্গ করেছেন দেশের জন্য। তাকে নিয়েও ব্যঙ্গ করতে অনেকেই কুণ্ঠাবোধ করলেন না। রাজনীতি করেন, রাজনীতির শিষ্টাচার ভুলে গেলেন, রাজনীতির ভাষা ভুলে পরশ্রীকাতরতায় নেমে পড়লেন। এটি তো আর যাই হোক রাজনীতির ভাষা নয়, এটি স্বৈরাচারের ভাষা। অধিকার প্রতিষ্ঠা এবং নিজ দেশ মিয়ানমারে ফিরতে ঐক্যবদ্ধ হচ্ছে আরসা, আরএসও সহ রোহিঙ্গাদের সব সংগঠন। নেতারা বলছেন, রাখাইনে আরকান আর্মির হত্যা, গণধর্ষণ,
নির্যাতন প্রতিরোধে একসাথে কাজ করতে চায় তাদের নতুন জোট ফর ব্রাদার্স অ্যালায়েন্স। আর রাখাইনে পরিস্থিতির উন্নতি হলে বাংলাদেশে থাকা রোহিঙ্গাদের প্রত্যাবাসনও সহজ হবে বলে আশা তাদের। বিশ্বাস, আরাকান আর্মিকে প্রতিহত করার মতো শক্তি তারা অর্জন করতে পারবেন শিগগিরই। তবে বাংলাদেশের মাটিতে কোন সশস্ত্র সংগঠনের তৎপরতা চালানোকে সরকার প্রশ্রয় দেবে না বলে আবারও স্পষ্ট করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন APBN। মাহফুজ মিশুর রিপোর্টে বিস্তারিত দেখব, সাথে ছিলেন এহসান আল কুতুবী। গেল মার্চের পর থেকে রাখাইন রাজ্য প্রায় পূর্ণ নিয়ন্ত্রণে নিয়েছে আরাকান আর্মি। তারপর থেকে জান্তা সরকারের মতো তারাও শুরু করেছে রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর নির্যাতন, নিপীড়ন, হত্যা, ধর্ষণ। ফলাফল, প্রাণ ভয়ে আবারও বাংলাদেশে পালিয়ে আসতে হয়েছে লক্ষাধিক রোহিঙ্গাকে। এখন বিদ্রোহী আরাকান আর্মির হাত থেকে বাঁচতে মরিয়া রোহিঙ্গাদের সশস্ত্র সংগঠনগুলো। সে লক্ষ্যে নানা তৎপরতাও চালাচ্ছে তারা। এরই মধ্যে গত মার্চে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি আরসার প্রধান আতাউল্লাহ সহ 6 জনকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র্যাব। নাশকতার পরিকল্পনার অভিযোগে চলছে বিচার কাজ। এ অবস্থায় রাখাইনে আরাকান আর্মির নৃশংসতা নতুন করে ভাবিয়ে তুলেছে আরসা নেতাদের। রাখাইনে তাই সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করছে তারা। রাইট আর তো লাগে দইতে গেলে আর রোহিঙ্গা ব্যাগগুণতো এক জায়গার মাঝে একটি বিলম মাঝে আহরিব যেদিন আর কানো রোহিঙ্গা আছে ব্যাগগুণরে নিজের দেশের মাঝে লই যাই বললা আর বাংলাদেশের গভর্নমেন্ট সহ আর রোহিঙ্গার লিডার সহ ব্যাগগুণে রিপার্টিশন করি বললা ব্যাগগুণে চেষ্টা করে। রাখাইনে চলমান সহিংসতায় ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন RSO। আরাকান আর্মি তোরে তারা এখনো কি করে জুলুম নির্যাতন করে আর মা বোনারে গেম রেপ করে ফোর্সলি ডিপোর্টেশন করে সিস্টেমেটিক এখন আর এলাকা জের গুলাগুলি করে একটু যদি আর সামনে যাই এবিলিয়েট করতে পারি এলিবিয়েট করতে সমাজ পারি তোলে হাসেন ইনশাল্লাহ সহজ হব। রোহিঙ্গাদের অধিকার নিয়ে কাজ করে এমন 4 সংগঠন চেষ্টা করছে একসাথে কাজ করার। আরাকান আর্মি যত শক্তিশালী হইব হারা হদুন দেশ হারাই ফেলাই দে, নির্যাতিত হই দে, জুলুম হাই দে, কম দেহে তল্লা আরার হক আরাইও দে ইনশাল্লাহ আস্তে আস্তে শক্তিশালী হয়ে তারার আরার হক তারা তুই লইম। পুরা দুনিয়া কিন্তু রোহিঙ্গার হালতিয়ানোরে অবজারভেশন করে কেন ওজার তো লগ্য সংগঠন হিসাবে হাত গতি জ্বালিয়ে জিনিস এনো মাথার রাখা পড়ে তোলে একদিন একসাথে হাসিয়ানো হইয়াইব প্রত্যেক গ্রুপ মাঠালামে গরিব হল জিনিস আনো এত সহজ ন কিন্তু চেষ্টা করলে সামনে করা যাবে আর। আইন শৃঙ্খলা বাহিনী বলছে আরসার প্রধানকে গ্রেপ্তার করে এদেশের মাটিতে যে কোনো সশস্ত্র তৎপরতার সুযোগ নেই সেই বার্তা দিয়েছে বাংলাদেশ। মানবিকতার দৃষ্টিতে ওদেরকে এখানে থাকতে দেওয়া হয়েছে, কিন্তু এখানে আশ্রয় নিয়ে ওরা কোনোভাবে সন্ত্রাসী তৎপরতায় জড়িত হোক, অস্ত্র নিয়ে ওরা সন্ত্রাসী কাজকর্ম করুক বা নাশকতামূলক কাজকর্ম করুক, এটা আমরা কোনোভাবে এলাও করবো না। আমরা কক্সবাজারের ক্যাম্পগুলোতে সব মিলিয়ে 15 লাখের মতো রোহিঙ্গার অবস্থান। বিশাল এই জনগোষ্ঠীকে সামলাতে হিমশিম খাচ্ছে বাংলাদেশ। রাষ্ট্রবিহীন এই সব মানুষের শেষ পর্যন্ত রাষ্ট্রীয় পরিচয় যে সবচেয়ে জরুরি, আর সেই কাজটি করতে পারে কেবল মায়ানমারের জান্তা সরকার, তাও সবারই জানা। তারপরও রাখাইনের নতুন পরিস্থিতি এই সংকটকে আরও দীর্ঘমেয়াদী করে তুলল বলেই মনে করছেন বিশ্লেষকরা। মাহফুজ মিশু, যমুনা নিউজ, উতুপালং ক্যাম্প, কক্সবাজার। সালিশের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর আদাবরের ডিম ব্যবসায়ীর গুলিতে প্রাণ গেছে প্রাইভেট কার চালক ইব্রাহিমের। অনুসন্ধানে জানা গেছে এই সালিশে বসার আগে ইব্রাহিমের সাথে মোবাইলে উত্তপ্ত বাক্য বিনিময় হয় ডিম ব্যবসায়ী সজীবের। এরপর সালিশে হয় হাতাহাতি। এক পর্যায়ে ব্যাগে থাকা বিদেশি পিস্তল দিয়ে ইব্রাহিমকে লক্ষ্য করে 2 রাউন্ড গুলি ছোড়ে সজীব। নির্মম এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি চায় ইব্রাহিমের পরিবার। আশিক মাহমুদের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। 2.5 বছরের ছোট্ট রাফসান এখনো জানে না বাবা পৃথিবীর মায়া ত্যাগ করেছেন 2 দিন হলো। বাবার মৃত্যুর শোকে মা লাইজু আক্তার মূর্ছা যাচ্ছে বারবার। কথা বলা জানে না বাবা পৃথিবীর মায়া ত্যাগ করেছেন 2 দিন হলো। বাবার মৃত্যুর শোকে মা লাইজু আক্তার মূর্ছা যাচ্ছে বারবার। কথা বলার শক্তিও হারিয়ে ফেলেছেন তিনি। এদিকে আদরের ছোট ভাইকে হারিয়ে বোনদের আহাজারিও কিছুতেই থামছে না। আমার
বাইরে বিনা দোষে হত্যা করছে, এর ফাঁসি চাই আমরা, আর কিছু চাই না। গত বুধবার রাতে আদাবরের নবোদয় হাউজিংয়ে ভাতিজার বিরোধের মীমাংসা করতে ডিম ব্যবসায়ী সজীবের সাথে সালিশে বসে ইব্রাহিম। সালিশের এক পর্যায়ে হাতাহাতি হয় দুজনের। এ সময় দোকান থেকে বেরিয়ে ব্যাগ থেকে পিস্তল বের করে 2 রাউন্ড গুলি ছোড়ে সজীব, যার একটি ইব্রাহিমের বুকে বিদ্ধ হয়। পুরো ঘটনাটি ধরা পড়ে সেখানকার সিসি ক্যামেরায়। ডিম ভাঙে গেছে ব্যান উল্টে, ডিম ভাঙা যাওয়ার পরে তখন হেরা আবার আমার মারধর করছে। চাচারা জানার পরে চাচা কোথায় কাছে ঠিক আছে তুই সুস্থ হয়ে নে, আর আমি ঢাকার বাড়ি ফিরে আসি, ঢাকার বাড়ি ফিরতে না আনি, তারপরে এটা লইয়া পয়সালত বমু। পরে ধরেন কালকে এটা নিয়ে পয়সালত বইছিল, মানে কথা করার মধ্যে একটা থাবর মারছে আমার চাচারে সজীব ভাই। তো সজীব ভাই থাবর মারার পরে তা আপনার এরপরে এনে মানে একটু কুদাকুদি হয়েছে, তকত হয়েছে। পরে এরা বাইরে ফিটে বাইরে গেছে, বাইরে আনার লগে আপনার পরে হ্যাঁ এখানে একটা ব্যাগ ছিল, ব্যাগের তো পরে বাইর করে পরে আমার চাচারে গুলি করছে সজীব ভাই। এ সময় ঘটনাস্থল থেকেই সজীব ও তার ভাই রুবেলকে আটক করে গণধোলাই দেয় স্থানীয়রা। পরে পুলিশ ও সেনা সদস্যরা এসে তাদের উদ্ধার করে গ্রেপ্তার দেখায়। গ্রেপ্তারকৃত সজীবের কাছ থেকে উদ্ধার করা আগ্নেয়াস্ত্রটি অত্যাধুনিক বিদেশি পিস্তল। প্রশ্ন উঠেছে, একজন ডিম ব্যবসায়ীর কাছে এমন আধুনিক অস্ত্র কিভাবে এলো? ব্যবসায়ীর কাছে কিভাবে অস্ত্র থাকে? ব্যবসায়ী নয়, ব্যবসায়ী তো আর একটা লেস হয়, অরিজিনাল হয় সন্তোষ। যার কাছে পিস্তল থাকতে পারে সে তো সাধারণ মানুষ না। প্ল্যান করা না থাকলে এই সাধারণ জিনিসের ভিতরে ও তো অস্ত্র নিয়ে আসবে না। আর ও সাধারণ একটা ডিম ব্যবসায়ী, যদি ও সন্ত্রাস না হয় ওর কাছে তো অস্ত্রও থাকবে না। পুলিশ বলছে আসামিদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে অস্ত্রের উৎস খুঁজে বের করা হবে। এটা পরবর্তীতে ফার্দার তদন্তে আমরা হয়তো বের করতে পারবো আসলে এরা অস্ত্রটা কিভাবে পেল, কিংবা এই ডিম ব্যবসার আড়ালে অন্য কোনো ব্যবসা রয়েছে কিনা। প্রকাশ্যে এমন গোলাগুলি আর একের পর এক মানুষের প্রাণহানির ঘটনায় উদ্বিগ্ন মোহাম্মদপুর ও আদাবরবাসী। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। শরীয়তপুরে ইজারা নিয়ে দুই পক্ষের দ্বন্দ্বের জেরে ফেরিতে যানবাহন উঠানোয় বাধা দেয়ায় নরসিংহপুর ঘাটে অচলাবস্থা। ঘাট কর্তৃপক্ষ জানায়, শরীয়তপুর চাঁদপুর রুটের নরসিংহপুর ফেরিঘাটের ইজারা নিয়ে জেলা যুবদলের সাবেক সহ সভাপতি মমিন দিদার ও সখীপুর থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জিসান বালার মধ্যে বিরোধ চলছিল। বর্তমানে ঘাটের ইজারাদার জিসান হলেও ভোরে জোরপূর্বক মমিনের লোকজন ইজারা তুলতে যায়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এরপরই এই রুটের ফেরিতে যানবাহন উঠানোয় বাধা দেয়ায় আটকা পড়ে ঘাটে ফেরি পারাপারের অপেক্ষায় থাকা শতাধিক গাড়ি। দীর্ঘ সময় আটকা থাকার পর গাড়িগুলো অন্য রাস্তা দিয়ে গন্তব্যে রওনা দেয়ায় যানজট কমে আসে। এই বিষয়ে জানতে যুবদল ও ছাত্রদল সাবেক দুই নেতার সাথে চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি। দর্শক, দুপুরে বাংলাদেশ আরও একটি বিরতি নিচ্ছি, ফিরবো কিছুক্ষণের মধ্যে। নারায়ণগঞ্জের হকার্স মার্কেটে আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে অন্তত 30টি দোকান। সকালে শহরের চাষড়া এলাকায় সিটি কর্পোরেশনের হকার্স মার্কেটে এই অগ্নিকাণ্ড ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়েই আগুন আশপাশের দোকানেও ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় 2.5 ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস জানিয়েছে, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা যায়নি। চট্টগ্রামের নালা থেকে একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে টাইগার পাস এলাকার নালায় মরদেহটি ভাসতে দেখেন স্থানীয়রা। পরে জাতীয় জরুরি সেবা 999-এ যোগাযোগ করলে পুলিশ মরদেহটি উদ্ধার করে। মরদেহটির পরিচয় শনাক্ত করা যায়নি বলে জানিয়েছে পুলিশ। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। স্বপ্ন দেখাচ্ছে ব্রি উদ্ভাবিত ধানের নতুন 6টি জাত। এর কোনোটা জোয়ার ভাটা, আবার কোনোটা বন্যা ও লবণাক্ততা সহনশীল। সবশেষ জাতীয় বীজ বোর্ডের 2 সভায় ব্রি ধান 109 থেকে 114 অনুমোদন পেয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, প্রকৃত সুফল পেতে দ্রুত মাঠের কৃষকের কাছে পৌঁছাতে হবে নতুন জাতের ধানগুলো। বিস্তারিত তাজনুল ইসলামের রিপোর্টে ছবি তুলেছেন নাহিদ হোসেন। দুর্যোগের সুবর্ণভূমি বাংলাদেশ। বছর জুড়ে এলাকাভেদে কোনো না কোনো দুর্যোগের দেখা মেলে, যাতে কৃষির ক্ষতি হয় সবচেয়ে বেশি। গেল বছর ফেনীর ভয়াবহ বন্যায় শুধু কৃষিরই ক্ষয়ক্ষতি হয়েছে অন্তত 500 কোটি টাকার। দেশের এই দশায় ফলন ঠিক রাখতে দুর্যোগ সহনশীল জাত উদ্ভাবনের পরামর্শ দিয়েছিলেন বিশেষজ্ঞরা। ধান গবেষণা ইনস্টিটিউট করেছেও তাই। তাদের দাবি, উদ্ভাবিত নতুন 6 জাত গুণে মানে চমকপ্রদ। ধান
ধান গবেষণা ইনস্টিটিউট বলছে আমন মৌসুমে আবাদযোগ্য বৃধান 109 জোয়ার ভাটা সহনশীল, বৃধান 110 ও 111 বন্যা সহনশীল। খেতে পানি জমে থাকলেও ফলনে বেশ চমক দেখিয়েছে জাত তিনটি। একই মৌসুমের আরেক জাত বৃধান 112 লবণাক্ত জমিতে পেয়েছে সাফল্য। আর বোরো মৌসুমের নতুন দুই জাত বৃধান 113 আর 114 ফলনে রীতিমতো বিস্ময়কর এই জাত দুটি। বৃধান 113-র আবির্ভাব হয়েছে দেশের তুমুল জনপ্রিয় জাত বৃধান 29-এর বিকল্প হিসেবে। আর বৃধান 114-র বিশেষত্ব এই ধান ব্লাস্ট রোগ প্রতিরোধী। একটি ধানের জাত উদ্ভাবন করতে প্রায় 14 থেকে 15 বছর সময় নিতাম, এখন সেটিকে কমিয়ে আমরা 8 থেকে 9 বছরে নিয়ে এসেছি এবং সামনে আরও নতুন প্রযুক্তির সমন্বয় ঘটিয়ে আমরা আরও 2-3 বছর কমিয়ে আনবো। যেমন ধরেন স্পিড ব্রিডিং, জেনোমিক প্রেডিকশন, এ সমস্ত নতুন কলাকৌশল প্রয়োগের মাধ্যমে আমরা জাত উদ্ভাবনের সময়কে কমিয়ে আনছি। এখন প্রশ্ন, জাত উদ্ভাবনী কি যথেষ্ট? বিশেষজ্ঞরা বলছেন নতুন এসব জাত দ্রুত পৌঁছাতে হবে প্রান্তিক কৃষকের হাতে। ব্রিয়ের বিজ্ঞানীরা বলছেন এ ব্যাপারে তৎপর রয়েছেন তারা। যখন আপনি মাঠে ডেমো করবেন তাহলে আশেপাশের ওই এলাকার কৃষক দেখে উৎসাহিত হবে এই নতুন জাতগুলো করার জন্য। কিন্তু বিইরি যেহেতু এটি গবেষণা প্রতিষ্ঠান, তাদের ডেমনস্ট্রেশন করার সুযোগ খুব কম থাকে। কিন্তু আমি মনে করি এখন এই সুযোগটাও বাড়াতে হবে, প্লাস সম্প্রসারণ বিভাগের সাথে বা বিএডিসির সাথে তাদের যে লিঙ্কেজটা এটাও ডেভেলপ করতে হবে, না হলে কিন্তু হবে না। কারণ আপনি জাত বের করে বসে থাকলেন, কবে কৃষক নেবে সেই আশায় থাকলে কখনই হবে না। নিজের সন্তান নিজে লালন করারও প্রয়োজন পড়ে। যেমন আমাদের প্রায় 1000 সিডনেট পার্টনার আছে। এটি যেমন সরকারি সেক্টরে পার্টনার আছে, প্রাইভেট কোম্পানি আছে, এনজিও আছে, যাদের মাধ্যমে আমরা ব্রিডার বীজের উৎপাদন এবং পরবর্তী বিতরণ ব্যবস্থা কার্যকর করার জন্য কাজ করে থাকি। বিজ্ঞানীদের দীর্ঘদিনের গবেষণার ফলাফল পেয়েছে বীজ বোর্ডের আনুষ্ঠানিক স্বীকৃতি। এবার তা গবেষণাগার থেকে ব্যাপকভাবে ফসলের মাঠে পৌঁছাবে বলে প্রত্যাশা তাদের। তাজিনুল ইসলাম, যমুনা নিউজ, গাজীপুর। দর্শক, দুপুরে বাংলাদেশে আরও একটি বিরতি নিচ্ছি, ফিরব কিছুক্ষণের মধ্যেই। গাজায় ক্যাথলিক গির্জায় ইসরায়েলি হামলায় নিন্দার ঝড় উঠেছে বিশ্বজুড়ে। এই ঘটনার কঠোর সমালোচনা করেছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। হামলার নিন্দা জানাতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফোন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবারের ওই হামলায় নিহত হয়েছেন অন্তত 3 জন। ইসরায়েলি হামলায় নিহতদের চলছে শেষকৃত্য। বৃহস্পতিবার গাজার হোলি ফ্যামিলি ক্যাথলিক চার্চে হামলা করে ইসরায়েলি সামরিক বাহিনী। ভয়াবহ ওই হামলায় ঘটনাস্থলে প্রাণ যায় বেশ কয়েকজনের। আহত হন গির্জাটির ফাদার গ্যাব্রিয়েল রোমানেলি সহ আরও অনেকেই। ইসরায়েলি আগ্রাসনের কারণে গির্জাটিতে আশ্রয় নিয়েছিলেন গাজার বাস্তুচ্যুতরা। খ্রিস্টানদের পাশাপাশি মুসলমানরা আশ্রয় নিয়েছিলেন সেখানে। গাজায় তাণ্ডব চালানোর সময় গির্জাটিকে লক্ষ্য করে গোলা ছোড়ে ইসরায়েলি বাহিনী। এতে ক্ষতিগ্রস্ত হয় চার্চটির একাংশ। ঘরবাড়ি হারিয়ে আমরা আশ্রয় নিয়েছিলাম গির্জায়, কখনো ভাবিনি সেখানেও হামলা করবে ইসরায়েল। ইসরায়েল দেখছে না কে মুসলিম আর কে খ্রিস্টান, তাদের টার্গেট গাজার বাসিন্দারা। এদিকে গির্জায় ইসরায়েলি হামলার ঘটনায় বিশ্বজুড়ে চলছে তোলপাড়। তেল আবিবের এমন কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ, কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাথে ফোনালাপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। প্রেসিডেন্ট ট্রাম্প এই ইস্যুতে ইসরায়েলি প্রধানমন্ত্রীর সাথে কথা বলছেন। প্রেসিডেন্টের প্রতিক্রিয়া ইতিবাচক ছিল না। নেতানিয়াহু জানিয়েছেন ভুল করে ওই হামলা হয়েছে। হোলি ফ্যামিলি চার্চটির সাথে প্রয়াত পোপ ফ্রান্সিস নিয়মিত যোগাযোগ রাখতেন। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। গাজায় অব্যাহত ইসরায়েলি তাণ্ডব। আইডিএফের অভিযানে উপত্যকায় প্রাণ হারিয়েছে 90 জনের বেশি ফিলিস্তিনি। খাবারের আশায় ত্রাণ সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি বাহিনীর হাতে প্রতিদিনই নিহত হচ্ছে নিরপরাধ মানুষ। উত্তরাঞ্চলে আইডিএফের বিমান হামলায় নিহত হন কমপক্ষে 4 জন। অন্যদিকে দক্ষিণ গাজার শরণার্থী শিবিরে আগুন জ্বালিয়ে দেয় ইসরায়েলি সেনারা। এই ঘটনায় শিশুসহ অন্তত 5 জন প্রাণ হারিয়েছে। উপত্যকায় প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়ালো 58,600-র বেশি। দ্রুজ অধ্যুষিত শহর থেকে সেনা প্রত্যাহারের পর কিছুটা স্বাভাবিক দক্ষিণ সিরিয়ার পরিস্থিতি। নতুন করে সংঘর্ষের কোনো খবর পাওয়া যায়নি, তবে সশস্ত্র বাহিনী অবস্থান ধরে রাখায় এখনও বেশ কিছু অঞ্চলে চাপা উত্তেজনা।
সিরিয়ায় অভিযান চালিয়ে যাওয়ার ইঙ্গিতও দিয়েছে ইসরায়েল। এমন অবস্থায় শান্তিপূর্ণ সংলাপের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। দ্রুজ, বেদুইন এবং সরকারি বাহিনীর ত্রিমুখী সংঘর্ষে গেল কদিন ধরেই উত্তপ্ত দক্ষিণ সিরিয়া। শিয়াপন্থী সংখ্যালঘুদের রক্ষার নামে সরাসরি হামলা চালায় ইসরায়েলও। আবারও অস্থিতিশীল হয়ে ওঠে বাশার পরবর্তী সিরিয়া। বৃহস্পতিবার দ্রুজ অধ্যুষিত সোয়েদা থেকে সেনা প্রত্যাহার করে সিরিয়া কর্তৃপক্ষ। এরপর কিছুটা স্বাভাবিক হতে শুরু করে পরিস্থিতি, তবে এখনও শঙ্কা কাটছে না। বিভিন্ন জায়গায় অবস্থান ধরে রেখেছে বেদুইন মিলিশিয়ারা। এ অবস্থায় শান্তিপূর্ণভাবে সংলাপের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। সিরিয়ায় সকল সহিংসতার নিন্দা জানায় যুক্তরাষ্ট্র। সব পক্ষকে পিছিয়ে আসতে হবে, অর্থপূর্ণ সংলাপে অংশ নিতে হবে, যা স্থায়ী যুদ্ধবিরতি কার্যকরে হবে সহায়ক। এদিকে সিরিয়ায় হামলা চালিয়ে সমালোচনার আগুনে ঘি ঢালল ইসরায়েল। সিরিয়ার সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘন করছে ইসরায়েল, পাশাপাশি নতুন সিরিয়া গঠনের প্রচেষ্টাকেও দুর্বল করে তুলছে। এমন সংবেদনশীল সময়ে তাদের এই কর্মকাণ্ড দেশটিকে আরও অস্থিতিশীল করে তুলছে। সিরিয়ায় অভিযানের ইতি এখনই টানবে না ইসরায়েল। এক ভিডিও বার্তায় এমনটা ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। স্পষ্ট নীতি নির্ধারণ করেছি। দামেস্কের দক্ষিণাঞ্চল গোলান মালভূমি থেকে দ্রুজ পর্বত পর্যন্ত দখলমুক্ত থাকতে হবে, এটাই প্রথম উদ্দেশ্য। দ্বিতীয়টি হলো আমাদের দ্রুজ ভাইদের রক্ষা করা। তাদের বিরুদ্ধে চলমান হত্যাযজ্ঞ কোনোভাবেই মানব না। 5 দিনের সংঘাতে কমপক্ষে 5 শতাধিক প্রাণহানির তথ্য দিয়েছে সিরিয়া বিষয়ক পর্যবেক্ষক সংস্থা SOHR। অনিক রহমান, যমুনা নিউজ। দীর্ঘমেয়াদী শিরাজনিত রোগে ভুগছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, জানিয়েছে হোয়াইট হাউস। বেশ কয়েকদিন ধরেই ট্রাম্পের হাতের কালশিটে দাগ ও ফোলা পা নিয়ে চলছিল নানা গুঞ্জন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, সম্প্রতি পায়ে ফোলাভাব অনুভব করার পর সম্পূর্ণ শারীরিক পরীক্ষা করা হয় মার্কিন প্রেসিডেন্টের। ধরা পড়ে ক্রনিক ভেনাস ইনসাফিসিয়েন্সি। তিনি জানান, নিয়মিত অ্যাসপিরিন সেবন করেন ট্রাম্প, যা রক্ত জমাট বাঁধার ক্ষমতা কমিয়ে দেয়। ফলে ঘন ঘন হাত মেলানোর কারণে হালকা চাপে ত্বকের নিচে রক্ত জমে যায় এবং তাতেই দেখা দেয় কালশিটে দাগ। চিকিৎসক জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্টের হৃৎপিণ্ড, কিডনি বা শরীরের অন্যান্য অঙ্গে কোনো সমস্যা ধরা পড়েনি। দর্শক, এই ছিল দুপুরে বাংলাদেশে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।